সাদ্দাম, কেমন আছো? জি, ভালো আছি। প্রিন্টের সঙ্গে কথা বলার জন্য ১ম এই তোমাকে ধন্যবাদ জানাই। আ ঠিক ভালো আছো, সুস্থ আছো? হ্যাঁ, আছি মোটামুটি। তো যেটা দিয়ে শুরু করলাম যে ছাত্রলীগ তো এখন ব্যান্ড অর্গানাইজেশন। একসময় তোমরা দেশ চালাতে। তো এটা নিয়ে কি বক্তব্য তোমার? ১ম কথা হচ্ছে যে যেই ৫ আগস্ট পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়ায় যারা ক্ষমতায় এসেছে, আমরা বাংলাদেশের নাগরিকেরা মনে করে তারা অবৈধভাবে ক্ষমতায় এসেছে, অসাংবিধানিকভাবে ক্ষমতায় এসেছে, অগণতান্ত্রিকভাবে ক্ষমতায় এসেছে এবং জবরদখল করে ক্ষমতায় রয়েছে। যে কারণে বাংলাদেশ ছাত্রলীগের কর্মী হিসেবে আমরা যেটা মনে করি যে এই সরকারের বাংলাদেশ ছাত্রলীগের উপর আরোপিত নিষেধাজ্ঞার কোনো বৈধতা, কোনো আইনি ভিত্তি, কোনো নৈতিক ভিত্তি, কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। বরং এটি তারা যে এক ধরনের ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, মত প্রকাশের স্বাধীনতা নেই, সমাবেশ করার স্বাধীনতা নেই, সাংবিধানিক অধিকার নেই, মৌলিক মানবাধিকার নেই। এই যে তারা একটি ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামো গড়ে তুলেছে, এটির নিরাপত্তা নিশ্চিত করার জন্য, নিজেদের অবৈধ অগণতান্ত্রিক ক্ষমতার নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারা আজকে বাংলাদেশ ছাত্রলীগের উপর নিষেধাজ্ঞা দিয়েছে। এবং শুধু তাই নয়, আমরা মনে করি যে এর মাধ্যমে বাংলাদেশ ছাত্রলীগের দীর্ঘদিনের ইতিহাস রয়েছে প্রগতিশীলতার পক্ষে থাকা, ধর্মনিরপেক্ষতার পক্ষে থাকা, গণতান্ত্রিক মূল্যবোধের পক্ষে থাকা। যে কারণে তারা মূলত বাংলাদেশ ছাত্রলীগকে নিষিদ্ধ করার মাধ্যমে বাংলাদেশে যারা প্রতিক্রিয়াশীল রাজনীতি করতে চায়, মৌলবাদী রাজনীতি যারা চর্চা করতে চায় এবং যারা এক ধরনের ধর্মান্ধ রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চায়, তাদেরকে প্রকারান্তরে পৃষ্ঠপোষকতা প্রদর্শনের জন্য তারা এই কাজটি করেছে বলে আমি মনে করি। সাদ্দাম, তুমি স্টুডেন্ট লিডার এবং খুব বড় মাপের লিডার। সেজন্য তুমি পলিটিক্স এর ভাষা জানো। কিন্তু তোমাকে আমি বলি যে তুমি যে ইউনূস গভর্নমেন্টকে ফাসিস্ট বললে, এই গভর্নমেন্টের তরফ থেকে এবং শুধু এই গভর্নমেন্ট না, সোশ্যাল মিডিয়াতে এরকম অনেক বাংলাদেশি সিটিজেন আছে বা ধরো অনেক জার্নালিস্ট আছে যারা তোমাদের শাসনকালটা শেখ হাসিনার শাসনকালটাকে ফাসিজম বলতো, যে ওটা একটা ফাসিজমের সময়। এবং অগস্ট ৫-এ যে শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে আসেন, তখন ওটাকে ওরা নতুন হিস্ট্রি বলছে, যে এইটা এক নতুন হিস্ট্রি রচনা হয়েছে, যে ফাসিজমের শেষ হয়েছে এবং এটা বাংলাদেশের সেকেন্ড রেভলিউশন। এটা নিয়ে তুমি কি বলবে? না, ১ম কথা হচ্ছে শেখ হাসিনার সরকার ধারাবাহিকভাবে জনগণের ভোটের মাধ্যমে নির্বাচিত হয়ে রাষ্ট্র পরিচালনায় থেকেছে। যারা বিরোধী দলে থেকেছে, বর্তমানে যারা এই সর্বশেষ আন্দোলনেও যারা সম্পৃক্ত ছিল তারাও শেখ হাসিনার অধীনে নির্বাচনে অংশ নিয়েছে। সাংবিধানিক ধারাবাহিকতা, জনগণের ম্যান্ডেট সবকিছুর ভিত্তিতেই তো আওয়ামী লীগ দেশ পরিচালনা করেছে এবং বিশেষ করে তরুণ প্রজন্মের নিরঙ্কুশ সমর্থনের মাধ্যমেই আওয়ামী লীগ জনগণের প্রতিনিধিত্বশীল সরকার হয়ে রাষ্ট্র পরিচালনা করেছে। এবং সর্বশেষ নির্বাচনেও আওয়ামী লীগ নিরঙ্কুশ বিজয় লাভ করেছে। গোটা বাংলাদেশে একটি স্থিতিশীল পরিবেশ পরিস্থিতি বিরাজ করছিল। এবং বাংলাদেশে তো গণতান্ত্রিক স্বাধীনতা ছিল, মত প্রকাশের স্বাধীনতা ছিল, রাজনীতি করার স্বাধীনতা ছিল, নির্বাচনে অধিকার অংশগ্রহণ করার স্বাধীনতা ছিল, যেকোনো বিষয়ে প্রতিবাদ করার স্বাধীনতা ছিল, যেকোনো যৌক্তিক বিষয়ে সরকারের বিরোধিতা করার সুযোগ ছিল, সবার মতামত প্রকাশ করার সুযোগ ছিল। তাহলে সেটি কি ফ্যাসিস্ট কাঠামো, নাকি আজকে যারা জোর করে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে নিষিদ্ধ করছে, আমাদের কথা বলার অধিকার দিচ্ছে না, আমরা মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলব, সেটি আমাদের অপরাধ। আমরা মৌলবাদের বিরোধিতা করব, সেটি আমাদের অপরাধ। আমরা একটি রাজনৈতিক দলকে সমর্থন করব, সেটি আমাদের অপরাধ। আমরা সংগঠন করব, আমরা সমাবেশ করব, সেটি আমাদের অপরাধ। তাহলে কারা ফ্যাসিস্ট কাঠামো পরিচালনা করছে? এবং সবচেয়ে বড় কথা, সর্বশেষ যে আন্দোলনটি হয়েছে এটি একটি ইস্যু ভিত্তিক আন্দোলন ছিল। কোটা সংস্কারের দাবিতে সরকারি চাকরিতে কোটা ইস্যুতে এই আন্দোলনটি পরিচালিত হয়েছে এবং এটি এমন একটি আন্দোলন ছিল যেই আন্দোলনের দাবি দেওয়া পূরণ করার জন্য সরকার আন্তরিক ছিল। ছাত্র সংগঠন হিসেবে আমাদের দায়িত্ব কি? আমাদের দায়িত্ব হচ্ছে শিক্ষার্থীদের পাশে থাকা, শিক্ষার্থীদের কথাগুলো সরকারের কাছে তুলে ধরা, শিক্ষার্থীদের যৌক্তিক দাবি দাওয়াগুলো আদায় করা। কোটা সংস্কার ইস্যুতেও কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ কোটা সংস্কারের জন্য সরকারের কাছে আহ্বান জানিয়েছে। সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এগুলোর সঙ্গে দর কষাকষি করেছে এবং সরকার যখন আইনগতভাবে যখন হাইকোর্টের যে রায়ের মাধ্যমে ২০১৮ সালের প্রজ্ঞাপন বাতিল করা হয়, তার বিরুদ্ধে যখন আইনগতভাবে সরকারই তো এটির বিরুদ্ধে আপিল করেছে। তো এটি এমন একটি আন্দোলন ছিল যে আন্দোলনের কোনো প্রতিপক্ষ ছিল না এবং সত্যিকার অর্থে বাংলাদেশে ১১ জুলাই ২০২৪ এর পরে বাংলাদেশে কোনো কোটা কার্যকর ছিল না। কিন্তু তারপরও এই আন্দোলনকে টেনে, টেনে প্রলম্বিত করা হয়েছে। এই আন্দোলনকে যে আন্দোলনের একটি হ্যাপি এন্ডিং থাকার কথা, সেই হ্যাপি এন্ডিংটি নিশ্চিত না করে আন্দোলনটিকে একটি রাজাকার ইস্যু সামনে নিয়ে এসে ভিন্ন খাতে প্রবাহিত করা। আজকে তারা বলছে যে ফ্যাসিস্ট কাঠামোর পরাজয় নিশ্চিত করেছে। এই আন্দোলন তো শুরুই হয়েছে কোটা সংস্কারের দাবিতে। শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে। শিক্ষার্থীরা তো সরকার ব্যবস্থার পতন যে আন্দোলন পরবর্তীতে তারা সংগঠিত করেছে, সেটির পক্ষে তো কারো সমর্থন ছিল না। বরং তারা একটি কৃত্রিম আবহ তৈরি করেছে। এক ধরনের লাশের রাজনীতি তারা তৈরি করেছে। দেশি-বিদেশি ষড়যন্ত্রের তারা
আশ্রয় নিয়েছে। শিক্ষার্থীদের অভ্যন্তরে তাদের প্রশিক্ষিত ক্যাডার, সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলোর সদস্য, তাদেরকে তারা অন্তর্ভুক্ত করে দিয়ে তাদের দ্বারা তাদের হত্যাকাণ্ড সম্পন্ন করে তার দায়ভার সরকারের উপর চাপিয়ে দিয়ে তারা এই পরিবেশটা কিন্তু তৈরি করেছে। সেটির প্রমাণ কিন্তু আমরা দেখছি। যেমন ধরুন, আপনি জানেন, গোটা পৃথিবীর সামনে যেটা আমরা বলতে চাই, এই সরকার কিন্তু এই জুলাই আগস্ট সময়ে যে সংগঠিত হত্যাকাণ্ডগুলো ঘটেছে, শেখ হাসিনা সরকার তো বিচারিক প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কাজ করেছিল, জাতিসংঘকে তদন্ত করার আহ্বান জানিয়েছিল, স্বতন্ত্র বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছিল। আর এই সরকার কি করেছে? এই সরকার ইনডেমনিটি দিয়েছে। তারা অফিসিয়ালি প্রজ্ঞাপন, অফিসিয়াল ডিক্লারেশন দিয়ে বলেছে যে এই সময়ের মধ্যে আন্দোলনকারী যারা এই পুলিশের হত্যাকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত, ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে হত্যাকাণ্ডে সম্পৃক্ত, তাদের আইনের আওতায় নিয়ে আসা যাবে না, তাদের কোনো বিচারের মুখোমুখি করা যাবে না। এই সরকারই তো সেই ডিক্লারেশন দিয়েছে। এটির মাধ্যমে প্রমাণিত হয় কারা আসলে এই হত্যাকাণ্ডগুলোর সঙ্গে সম্পৃক্ত। শুধু তাই নয়, এই ৫ আগস্টের পরে আপনি জানেন যে বাংলাদেশের কারাগারগুলো থেকে যারা আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে সম্পৃক্ত শীর্ষ সন্ত্রাসী, এবং শুধু তাই নয়, যারা নিষিদ্ধ ঘোষিত সংগঠনগুলোর শীর্ষ পর্যায়ের নেতা এবং যারা প্রতিষ্ঠিত বিশেষ করে মৌলবাদী সন্ত্রাসের সঙ্গে সম্পৃক্ত, তাদেরকে কিন্তু মুক্তি দেওয়া হয়েছে। তো তাদের যোগ সাজসের থেকেই কিন্তু এই আন্দোলনকে পরিচালনা করা হয়েছে, আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করা হয়েছে বলে আমরা মনে করি। ছাত্রলীগকে ব্যান করা হয়েছে, কিন্তু ছাত্রলীগের এগেইনস্টে কিন্তু অনেকদিন ধরে অ্যালিগেশন ছিল। যেরকম আমি তোমাকে বলি, জানুয়ারি ৭-এ এই বছর তোমাদের ইলেকশন হয়, ন্যাশনাল ইলেকশন হয়, যেখানে শেখ হাসিনা আবার ফিরে আসেন। কিন্তু তার আগে তোমাদের যখন পলিটিক্যাল প্রোটেস্ট, বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এবং জামাতের যে একসঙ্গে অনেক সময় ওরা স্ট্রিট প্রোটেস্টে শেখ হাসিনা সরকারের এগেনস্টে এবং কেয়ারটেকার গভর্নমেন্টের জন্য, যে কেয়ারটেকার গভর্নমেন্ট এলে ওনারা তখন সরকার, ওনারা সেই ইলেকশনটাকে ন্যায্য ইলেকশন মনে করবেন। যখন তুমি জানো গতবার অক্টোবর নভেম্বরে যে স্ট্রিট ভায়োলেন্স হয়েছে, সেখানে কিন্তু অনেক রিপোর্ট আমি পড়েছি, অনেকের কাছ থেকে আমি শুনেছি যে ছাত্রলীগের নেতারা গিয়ে তাদের উপর আক্রমণ করেছে, এবং তার সেটাকে আটকাতে গিয়ে বিএনপির এবং জামাতের লোকেদের ভায়োলেন্ট হতে হয়েছে ছাত্রলীগের এগেনস্টে। কিন্তু ছাত্রলীগের অনেক লিডারের এগেনস্টে এবং ছাত্রলীগের কাডারের এগেনস্টে কিন্তু তোমাদের সময়কালে অনেক অ্যালিগেশন ছিল। এটা নিয়ে তুমি কি বলবে? না, বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশের বৃহত্তম ছাত্র সংগঠন। বাংলাদেশের শিক্ষার্থীদের সবচেয়ে বেশি প্রতিনিধিত্বকারী সংগঠন হচ্ছে বাংলাদেশ ছাত্রলীগ। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে নেতিবাচক ঘটনা, অনাকাঙ্ক্ষিত ঘটনা, অপ্রীতিকর ঘটনা নেই সেটি আমি বলব না। বাংলাদেশের ছাত্র রাজনীতিতে সার্বিকভাবে যে নেতিবাচক উপাদান রয়েছে সেটির কিছু প্রভাব বাংলাদেশ ছাত্রলীগের মধ্যেও পড়ে থাকতে পারে। কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ সাংগঠনিকভাবে সবসময় এক ধরনের গণতান্ত্রিক মূল্যবোধের রাজনীতি করেছে, এবং আমরা বাংলাদেশে যেটি দীর্ঘ সময় ধরে চর্চিত হয়েছে পাওয়ার পলিটিক্স, সেই জায়গায় আমরা পলিসি পলিটিক্স এর কথা বলেছি, প্রগ্রেসিভ পলিটিক্স এর কথা বলেছি। ছাত্র রাজনীতিকে আমরা বলেছি যে ভালো কাজের কম্পিটিশন, সেই লক্ষ্যে কিন্তু আমরা কাজ করেছি। ছাত্র সংসদ নির্বাচন যখন অনুষ্ঠিত হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগ তো নিরঙ্কুশভাবে বিজয়ী হয়েছে। শিক্ষার্থীদের ভোটেই তো ২৫টি পদের মধ্যে ২৩টি পদে বিজয়ী হয়েছে। প্রত্যেকটি হল সংসদে বাংলাদেশ ছাত্রলীগ বিজয়ী হয়েছে। এখনো এই মুহূর্তেও বাংলাদেশ ছাত্রলীগ, কারণ আমরা কাজ করি আমাদের বিশ্ববিদ্যালয়গুলো যেন গবেষণা বিশ্ববিদ্যালয়ে পরিণত হয়, শিক্ষার্থীরা যেন মানসম্মতভাবে তাদের আবাসিক ব্যবস্থা, লেখাপড়ার পরিবেশ, প্রযুক্তি ব্যবস্থা, কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়া, তাদের দক্ষ মানব সম্পদে পরিণত হওয়া। বাংলাদেশ ছাত্রলীগের মূল লক্ষ্যই ছিল এই বিষয়গুলোকে কেন্দ্র করে কর্মকাণ্ড পরিচালনা করা। বাংলাদেশ ছাত্রলীগ কিন্তু সেটিই করেছে। বাংলাদেশ ছাত্রলীগ, এবং শুধু তাই নয়, বাংলাদেশের ছাত্র রাজনীতিতে আপনি জানেন যে শেখ হাসিনা সরকার ২০০৮ সাল থেকে ধারাবাহিকভাবে এই দায়িত্ব, বাংলাদেশের দায়িত্বে ছিল, বাংলাদেশের ক্ষমতাসীন ছিল। এর আগে বাংলাদেশের ক্যাম্পাসগুলো যতটা না শিক্ষাঙ্গন ছিল তার চেয়ে অনেক বেশি রণাঙ্গন ছিল। বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে সেশন জট ছিল, নির্ধারিত সময়ে লেখাপড়া করার সুযোগ ছিল না, এবং সরকারি চাকরিতে দলীয় ক্যাডারদের সরাসরি নিয়োগ দেওয়া, এই বিষয়গুলো ছিল বাংলাদেশের বাস্তবতা। সেই বাস্তবতা অতিক্রম করে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো গত ১৫ বছর কিন্তু নির্বিঘ্নে পরিচালিত হয়েছে। এর আগে দেখা গেছে যে মাসের পর মাস ছাত্র সংগঠনগুলোর অভ্যন্তরীণ দ্বন্দ্বের কারণে, সংঘর্ষের কারণে, সহিংসতার কারণে ক্যাম্পাস বন্ধ করতে হয়েছে। গত ১৫-১৬ বছরে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলো কখনোই বন্ধ করতে হয়নি। নিরঙ্কুশভাবে, শান্তিপূর্ণভাবে শিক্ষা প্রতিষ্ঠানের স্বাভাবিক শিক্ষার পরিবেশ কিন্তু অব্যাহত হয়েছে। ৪ বছরের অনার্স আগে শেষ করতে ৮ বছর লাগতো। আমাদের এই শেখ হাসিনা সরকারের মেয়াদে এবং ছাত্রলীগের ইতিবাচক রাজনীতির কারণে নির্ধারিত সময়ে সবাই লেখাপড়া শেষ করতে পেরেছে, এবং কোন ধরনের সহিংসতার ঘটনা সাধারণত বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে এই সময়কালীন ঘটেনি। বরং এই যারা আজকে নতুন বাংলাদেশ, নতুন স্বাধীনতা, এই ধরনের হাস্যকর কথাবার্তা বলছে, তাদের এই সময় বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি কি দেখবেন? ঠিক এই মুহূর্তে যখন আমি দ্য প্রিন্টের সঙ্গে কথা বলছি, তখন বাংলাদেশে ১ লক্ষ শিক্ষার্থী, এটি পৃথিবীর কোন দেশে, কোন যেখানে সামরিক স্বৈর শাসক থাকুক
যে পর্যায়ের ফ্যাসিস্ট থাকুক, অনির্বাচিত থাকুক, পৃথিবীর কোথাও দেখবেন না এই মুহূর্তে 1 লক্ষ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না, সিম্পলি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারছে না। জাস্ট সে হয়তো ছাত্রলীগের কর্মী কিংবা সমর্থক কিংবা শেখ হাসিনাকে ভালোবাসেন, বঙ্গবন্ধুকে ভালোবাসেন, তার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল অফেন্স নেই, সে কোনো ধরনের একাডেমিক বিশৃঙ্খলা ঘটনার সঙ্গে সম্পৃক্ত হয়নি, শুধুমাত্র এই একটি রাজনৈতিক বিশ্বাসের কারণে, রাজনৈতিক আদর্শের কারণে, কিংবা হয়তো সংগঠনও করে না, ছাত্রলীগের কর্মীদের সঙ্গে দূরতম ভাবে সম্পৃক্ত, হয়তো ফেসবুকে একটি ছবি আছে, একটি লাইক দেয়া আছে, টুইটারে একটি টুইট করা আছে, সেই অপরাধেও ইউনূস সরকার, যিনি শান্তিতে নোবেল জয়ী হচ্ছেন, আজকে বাংলাদেশের শিক্ষার্থীদের 1 লক্ষের অধিক শিক্ষার্থীর পরীক্ষা তারা দিতে পারছে না। আমাদের মেডিকেল কলেজগুলোতে, বাংলাদেশে 35টি বাংলাদেশের যে মেডিকেল কলেজগুলো রয়েছে, এই মেডিকেল কলেজগুলোতে শুধুমাত্র ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে বা গত যে আন্দোলনের প্রেক্ষিত করতে সেই সময় সরকারের সমর্থক তো হওয়ার সবার অধিকার রয়েছে, এটা আমার গণতান্ত্রিক অধিকার। সেটির কারণে বাংলাদেশে 500 জনের বেশি মেডিকেল স্টুডেন্ট, তাদের হয় সার্টিফিকেট বাতিল করা হয়েছে, না হলে 5 বছর 10 বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে, ইন্টার্নশিপ করছিল সেখান থেকে বাতিল করা হয়েছে। ছেলেমেয়েরা পরীক্ষা সেন্টারে যাচ্ছে, পরীক্ষা সেন্টারে গিয়ে সেখানে সরকারের সহায়তায়, বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহায়তায় তাদেরকে কারাগারে পাঠানো হচ্ছে, এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বলছে তারা তাদের দায়িত্ব নিতে পারবে না, তাদেরকে কারাগারে থাকতে হবে। এই হচ্ছে বাংলাদেশের বর্তমান বাস্তবতা। তুমি ছাত্রদের কথা বললে, তুমি ছাত্র রাজনীতির কথা বললে, তোমার দেশ তো এখন ছাত্ররাই চালাচ্ছে, স্টুডেন্ট কোঅর্ডিনেটররাই তো দেশ চালাচ্ছে। যারা রাষ্ট্র পরিচালনা করছে, প্রথম কথা হচ্ছে তারা যারা অনির্বাচিত, তাদের কোনো বৈধতা নেই, তাদের কোনো সাংবিধানিক ধারাবাহিকতা নেই এবং কোনো ম্যান্ডেট, এই শিক্ষার্থীরাও তো কাউকে ম্যান্ডেট দেয়নি যে তারা, শিক্ষার্থীরা চেয়েছে কি বাংলাদেশে, ধরুন আন্দোলনটি জনপ্রিয়, আন্দোলনটি ব্যাপক জনপ্রিয় ছিল, আন্দোলনে শিক্ষার্থীদের সমর্থন ছিল, শিক্ষার্থীদের প্রত্যাশা কি ছিল? শিক্ষার্থীরা কোটা সংস্কার চেয়েছে, শিক্ষার্থীরা একটি যৌক্তিকতা ভিত্তিক, স্বচ্ছতা ভিত্তিক, মেধা ভিত্তিক সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়ার ব্যাপারে শেখ হাসিনা সরকারের যে ধারাবাহিকতা, সরকারি চাকরিতে আগ্রহ বেড়েছে সবার, সে কারণেই তারা চেয়েছে যে এই অযৌক্তিক কোটা সংস্কারটি, যেটি আসলে সরকারি সংস্কার করেছিল, আমরা 2018 সালেই সরকার কিন্তু কোটা ব্যবস্থা বাতিল করে দেয়, আদালতের একটি রায়ের কারণে সরকার এই বিব্রতকর অবস্থার মধ্যে পড়ে। সেটি তো সরকারের সঙ্গে এটির কোনো সম্পৃক্ততা নেই, সরকার নীতিগতভাবে সবসময়ই এই কোটা সংস্কারের পক্ষেই সবসময় অবস্থান করেছে। তো সরকারের অবস্থান, ছাত্রদের অবস্থান আলাদা ছিল না। ছাত্ররা শেখ হাসিনা সরকারের পলিসি, শেখ হাসিনা সরকারের কর্মসংস্থানের নিশ্চয়তা, এ ব্যাপারে সন্তুষ্ট ছিল। ছাত্ররা কোটা সংস্কার চেয়েছে, ছাত্ররা যেভাবে আজকে ক্ষমতা দখল করেছে সেটি তো তারা দেখতে চায়নি। ছাত্ররা নিরাপদে ক্যাম্পাসে থাকতে চেয়েছে, শান্তিপূর্ণভাবে লেখাপড়া করতে চেয়েছে, লেখাপড়া সে চাকরির নিশ্চয়তা চেয়েছে। যে কারণে যারা আজকে ক্ষমতায় এসেছে বা ছাত্ররা, আপনি বলছেন যে সরকার পরিচালনা করছে, তারা বাংলাদেশের শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বলে মনে করি না। একটা ন্যারেটিভ আমি অনেক জায়গায় পড়েছি সোশ্যাল মিডিয়াতে, যে অনেক স্টুডেন্ট কোঅর্ডিনেটর এরা জামাত শিবিরের লোক, এবং কোথাও না কোথাও জামাতের বা তোমার অন্য যে র্যাডিক্যাল ইসলামিস্ট গ্রুপস আছে তাদের যে বিচারধারা সেটাই তারা প্রমোট করছে। এটা 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 নিয়ে তোমার কি বক্তব্য? হ্যাঁ, এটি সত্য। যে কারণেই আমরা বলছি যে আজকে দেখুন, মানে সরকার বা এই আন্দোলন যখন পরিচালিত হয়েছে, তারা কি বলেছে? যেকোনো দাবি তারা বলে দিচ্ছে তারা ছাত্র জনতার দাবি। যেকোনো দাবি হয়তো কোনো একটি রাজনৈতিক দল করছে। যেমন আপনি যেটি বললেন যে তারা ইসলামী ছাত্র শিবির, যে সংগঠনটি যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত, মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে বাংলাদেশ বিরোধিতা করেছে, বাংলাদেশের মানুষের উপর নারকীয় নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করেছে। সেই সংগঠনকে কিন্তু বাংলাদেশের মানুষ কখনোই বৈধতা দেয় না। তারা ছদ্মবেশে কর্মকাণ্ড পরিচালনা করে, বিভিন্ন সংগঠনের অভ্যন্তরে পরিচালনা করে। আমরা এই আন্দোলন শেষ হওয়ার পরে আওয়ামী লীগ সরকারকে জোরপূর্বক উৎখাত করার পরে আমরা যেটি দেখতে পেলাম, তারা কিন্তু পূর্বে পরিচয় প্রকাশ করেনি। পরবর্তী সময়ে কিন্তু তারা তাদের কোঅর্ডিনেটর যারা ছিল অনেকেই তাদের পরিচয় প্রকাশ করেছে। কেউ ছাত্র শিবিরের কর্মী, কেউ অন্যান্য ছাত্র সংগঠনের কর্মী, সবারই কিন্তু কেউ মৌলবাদী সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ত, কেউ হিজবুত তাহরিরের সঙ্গে সম্পৃক্ত। এই হচ্ছে বাস্তবতা। তো সবারই কিন্তু রাজনৈতিক পরিচয় রয়েছে এবং তারা সেটি ছাত্রদের উপর, সাধারণ ছাত্রদের উপর চাপিয়ে দিয়ে এক ধরনের বৈধতা, এক ধরনের লেজিটিমেসি আদায় করার চেষ্টা করছে। সত্যিকার অর্থেই যেটি আমরা মনে করি যে এটি একটি সুপরিকল্পিতভাবে এটি সম্পন্ন করা হয়েছে এবং এটির মাধ্যমে আজকে বাংলাদেশে দেখুন নারীদের স্বাধীনতা নানাভাবে বিপর্যস্ত হচ্ছে। এক ধরনের ধর্মান্ধতা, এক ধরনের রক্ষণশীলতাকে প্রমোট করা হচ্ছে। বিশ্ববিদ্যালয়গুলোতে একটি শিক্ষা প্রতিষ্ঠান, সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় অনুষ্ঠান আয়োজনের আড়ম্বর, এসব কিছু বাড়ানো হচ্ছে। আমাদের যারা বাংলাদেশের যে ধর্মনিরপেক্ষ মূল্যবোধ, সেটিকে বিঘ্নিত করে আজকে আমাদের অপরাপর ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের ধর্মীয় স্বাধীনতা, উৎসবের স্বাধীনতা, সেটির উপর বিঘ্ন ঘটানোর চেষ্টা করা হচ্ছে। এবং ধারাবাহিকভাবে আমরা মনে করি যে রাষ্ট্রটি শুধুমাত্র ফ্যাসিস্ট নয়, রাষ্ট্রটিকে একটি ধর্মান্ধ, একটি প্রতিক্রিয়াশীল এবং সর্বোপরি একটি অগণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় পরিণত করাই কিন্তু তাদের
মূল লক্ষ্য। সে কারণেই তারা এই ছদ্মবেশগুলো ধারণ করেছে, কারণ তারা জানতো তাদের প্রকৃত পরিচয় যদি প্রকাশিত হয় তাহলে শিক্ষার্থীদের সমর্থন তারা কখনোই পাবে না। সে কারণে কিন্তু আন্দোলনের সময় তারা এই অপকৌশলগুলো গ্রহণ করেছিল। আজকের বাংলাদেশের দুটি জিনিস হলে খুব মুশকিল। এক তো আওয়ামী লীগ হলে মুশকিল, আর দ্বিতীয়ত হিন্দু হলে মুশকিল। তো যে অ্যাটাক গুলো হচ্ছে আওয়ামী লীগের উপরেও হচ্ছে, হিন্দুদের উপরেও হচ্ছে, সেটা কি কমেছে? ১ নম্বর। এবং ২ নম্বর, তুমি কি আশার আলো দেখতে পাচ্ছ? এখন কি একটু সিচুয়েশন বাংলাদেশে নরমালের দিকে যাচ্ছে নাকি আরো খারাপ হচ্ছে? আমি যেটি মনে করি সেটা হচ্ছে যে এই যে সরকার ক্ষমতায় আছে তাদের হাতেই রক্তের দাগ লেগে রয়েছে। আমরা যে গণহত্যার যে আন্তর্জাতিক স্বীকৃত সংজ্ঞা যদি আমরা দেখি, যে আমরা রোম স্ট্যাটিউটের কথাও যদি বলি, সেখানে একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে আপনার উপরে আক্রমণ করা হবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ এই একটি পলিটিক্যাল গ্রুপ হওয়ার কারণে তাদের উপর আক্রমণ পরিচালনা করা হয়েছে, হত্যাযজ্ঞ পরিচালনা করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগ, ছাত্রলীগের সকল স্তরের নেতাকর্মীদের প্রত্যেকটি বাড়িঘর কিন্তু জ্বালিয়ে দেওয়া হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত করা হয়েছে। চাকরি, ব্যবসা-বাণিজ্য সবকিছু কিন্তু লুটপাট করা হয়েছে। এবং আমাদের সনাতন ধর্মাবলম্বী যারা রয়েছে শুধুমাত্র তাদের ধর্মীয় পরিচয়ের কারণে কিন্তু তাদের উপর আক্রমণ পরিচালনা করা হচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, যারা আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একটি সিভিল ওয়ার কিংবা একটি যুদ্ধের সময় যতজন না পুলিশ মারা যায়, আমরা দেখেছি যে এই আন্দোলন চলাকালীন সময়ে পুলিশদের উপরে কিভাবে পিটিয়ে মারা হয়েছে, ঝুলিয়ে রাখা হয়েছে, কিভাবে বাংলাদেশের বেশিরভাগ থানা কিন্তু লুট করা হয়েছে, অস্ত্রগুলো পর্যন্ত লুট করা হয়েছে। তো এই যারা গণহত্যা পরিচালনা করেছে তারাই কিন্তু আজকে সরকারে রয়েছে, এবং তারাই কে ফ্যাসিস্ট, কে ফ্যাসিস্ট নয়, কারা হত্যাকারী, কারা হত্যাকারী নয়, এই ধরনের কথাবার্তা তারা আজকে বলছে। এবং আমরা মনে করি যে বাংলাদেশ, গোটা বাংলাদেশ আজকে একটি জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা বাংলাদেশে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে। এবং সবচেয়ে বড় কথা, আমরা তো সবসময় চাই জনগণ সিদ্ধান্ত গ্রহণ করবে। প্রজাতন্ত্রের মালিক হচ্ছে জনগণ। একটা নির্বাচিত শাসন ব্যবস্থা থাকবে, জনগণের প্রতিনিধিত্বমূলক শাসন ব্যবস্থা থাকবে, সেটি তো আমাদের চাওয়া। সেই গণতন্ত্রই তো আজকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। এই কয়েকজন গুটি কয়েক যে আজকে উপদেষ্টা মন্ডলী গঠন করে বসলো, এই এই ক্ষমতা দখল করে বসলো, এই বৈধতা তো জনগণ দেয়নি, জনগণ তো সম্মতি দেয়নি। বাংলাদেশের যারা এই 18 কোটি জনগণ, তারা কি বলেছে তারা কাদেরকে ক্ষমতায় দেখতে চায়, কাদেরকে ক্ষমতায় দেখতে চায় না? এটি কোনো নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে সম্পন্ন হয়েছে নাকি সাংবিধানিক ধারাবাহিকতার মধ্যে রয়েছে? কোনো কিছুর মধ্যেই তো হয়নি। বাংলাদেশে যে ধরনের শাসন ব্যবস্থা বর্তমানে পরিচালিত রয়েছে, তো পৃথিবীর কোনো দেশেই, পৃথিবীর কোনো গণতান্ত্রিক দেশে, আধা গণতান্ত্রিক দেশে, কোনো দেশেই তো এই মুহূর্তে এই ধরনের শাসন ব্যবস্থা নেই। সে কারণে আমরা মনে করি যে আজকে বাংলাদেশের জনগণের একটি অন্যতম লক্ষ্য হচ্ছে সেই গণতন্ত্রের প্রত্যাবর্তন ঘটানো, গণতান্ত্রিক বাংলাদেশকে নতুন করে পুনরুজ্জীবিত করা। এবং অবশ্যই আমরা আশার আলো দেখি, কারণ যারা মনে করছে যে এই ৩ মাস জোর জবরদখল করে ক্ষমতা দখল করেছে এবং এটাই এখানেই ইতিহাস থেমে যাবে, ইতিহাস এখানে থেমে থাকবে না। ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় লিখবে, এবং ইতিহাস তার চূড়ান্ত অধ্যায় এটাই লিখবে যে যারা গণতন্ত্রকামী, যারা এক ধরনের স্বাধীনতাকামী, যারা মুক্তবুদ্ধি চর্চা করতে চায়, প্রগতিশীলতা চর্চা করতে চায়, একটি আধুনিক বৈষম্যমূলক, বৈষম্যহীন, সাম্যভিত্তিক, মানবিক মর্যাদা ভিত্তিক দেশ যারা প্রতিষ্ঠিত করতে চায়, গণতন্ত্রের দাবিতে সেই বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হবে, এবং বিশেষ করে ছাত্ররা ঐক্যবদ্ধ হবে। সে ঐক্যবদ্ধ অবস্থার মাধ্যমেই বাংলাদেশের পরিবর্তন ঘটিয়ে, এই সরকারের পতন ঘটিয়েই আমরা জনগণের বিজয়, গণতন্ত্রের বিজয় সুনিশ্চিত করব। তোমাদের পলিটিক্যাল প্ল্যান কি? তোমাদের ছাত্রলীগ তো ব্যান্ড এখন, এবং আওয়ামী লীগের অনেক নেতারা এখন দেশ ছেড়েছেন, বা অনেকে হয়তো কিছু নেতা জেলে আছেন। তো তোমরা এখন কিভাবে অর্গানাইজেশনলি কাজ করছো আমাদের তো বাংলাদেশের ক্ষেত্রে? খুবই প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে আমাদেরকে যেতে হচ্ছে। ছাত্রলীগের এমন কোন কর্মী হয়তো এই মুহূর্তে বাংলাদেশে নেই যারা নিজের বাড়িতে থাকতে পারছে। ছাত্রলীগ এমন কোন কর্মী হয়তো নেই যিনি শিক্ষা প্রতিষ্ঠানে যেতে পারছে। হয় কারাগারে রয়েছে, কিংবা পুলিশ তাকে তাড়া করছে, কিংবা যারা আজকে এই যে গোষ্ঠীটি ক্ষমতা দখল করছে তারা আজকে মব জাস্টিস কায়েম করে নিজেরা রায় দিয়ে রাস্তায় তাদেরকে মেরে ফেলছে। এই হচ্ছে গোটা বাংলাদেশের বাস্তবতা। তো আমাদের আসলে পেছনে ফেরার কোনো অবকাশ নেই। দেয়ালের পিঠ আমাদের ঠেকে গেছে, এবং যে ধরনের ধ্বংসযজ্ঞ পরিচালিত করা হয়েছে, গোটা বাংলাদেশের মানুষই আসলে কোনো না কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এই এই অশুভ শক্তির কর্মকাণ্ডের কারণে। যে কারণে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় হওয়া, নেতাকর্মীরা সাংগঠনিকভাবে আবারও ঐক্যবদ্ধ হওয়া, আমাদের যে কানেক্টিভিটি রয়েছে সেটিকে আরো দৃঢ় করা, এবং আমরা অবশ্যই শিক্ষার অধিকার, মৌলিক অধিকার যেটি আমাদের ছেলেমেয়েরা বঞ্চিত হচ্ছে, সেই লক্ষ্যে আমরা সৃজনশীলভাবে কর্মকাণ্ড পরিচালনা করার চেষ্টা করছি, এবং আন্দোলন গড়ে তোলার জন্য আমরা চেষ্টা করছি। এবং বাংলাদেশের ছাত্র সমাজের কাছেও আমরা আমাদের মেসেজটি নিয়ে যেতে চাই যে শিক্ষার্থীদেরকে
কে কিন্তু আমরা শ্রদ্ধা জানাই। আমরা কিন্তু সুস্পষ্ট হয়ে বলছি বাংলাদেশের ছাত্র সমাজকে আমরা অভিনন্দন জানাই, স্যালুট জানাই, সালাম জানাই যে তারা সাহসিকতার পরিচয় দিয়েছে, লড়াই করেছে। কিন্তু একই সঙ্গে শিক্ষার্থীদেরকে যারা ব্যবহার করেছে, শিক্ষার্থীদের লাশের উপর ভর করে যারা ক্ষমতায় গিয়েছে, তাদের বিরুদ্ধে আমরা আমাদের প্রতিরোধ অব্যাহত রাখবো। বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরি চেয়েছে, বাংলাদেশের ছেলেমেয়েরা জব সার্কুলেশন চেয়েছে। আজকে বাংলাদেশে কোনো জব সার্কুলেশন নেই, বরং বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ করার সার্কুলেশনের বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে মেধাভিত্তিক, যোগ্যতা ভিত্তিক নিশ্চয়তা চেয়েছে, যেন ধরনের দুর্বৃত্তায়ন না ঘটে, দলীয় রাজনীতির প্রতিফলন যেন না ঘটে। অথচ আজকে দেখুন, সরকারি চাকরির সমস্ত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে, চাকরিতে তারা যোগদান করবে, সেই চাকরিতে যোগদান করার মুহূর্তে তাদেরকে শুধুমাত্র একটি নির্দিষ্ট দলের সমর্থক হওয়ার কারণে তাদের চাকরি কিন্তু বাতিল করে দেওয়া হচ্ছে। বাংলাদেশের ছেলেমেয়েরা চাকরিতে অংশগ্রহণ করার সুযোগ যেন বাড়ে সেটি চেয়েছে, অথচ এই সরকার কি করেছে? পিএসসি ঘোষিত পরীক্ষা যেগুলো রয়েছে সেই পরীক্ষাগুলো ইতিমধ্যে কয়বার তারা অংশগ্রহণ করতে পারবে সে ব্যাপারে কিন্তু তারা এক ধরনের যে 3 বার অংশগ্রহণ করতে পারবে, 4 বার অংশগ্রহণ করতে পারবে, এটির মাধ্যমে বরং বাংলাদেশের ছেলেমেয়েদের চাকরির যে অধিকার আছে, চাকরিতে অংশগ্রহণ করার জন্য যে সুযোগের সমতার প্রয়োজন রয়েছে, সেটি কিন্তু এই সরকার লঙ্ঘিত করছে। এবং ছেলেমেয়েরা কি চায়? যে রাজনৈতিক দল এক একজন করতে পারে, কিন্তু সরকারি চাকরিতে তো সবার, বাংলাদেশের নাগরিক সরকারি চাকরিতে পরীক্ষা উত্তীর্ণ হলে তার চাকরি করার অধিকার রয়েছে। সেটিও কিন্তু বাংলাদেশের ছেলেমেয়েরা আজকে শঙ্কায় রয়েছে। সে হয়তো পরীক্ষায় ভালো করছে, ক্লাসে ভালো করছে, চাকরির পরীক্ষায় ভালো করছে, কিন্তু পরীক্ষা শেষে সেই যে সমস্ত মেধার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে সে যে চাকরি পাবে, তার কিন্তু কোনো গ্যারান্টি নেই। কারণ এই সরকার হুট করে ঘোষিত দেবে যে আওয়ামী লীগের দোসর, এই আওয়ামী লীগের সমর্থকদের দোসর, এবং এই অজুহাতেই তারা তাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে। এবং বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা কিন্তু বিপর্যস্ত। বেসরকারি খাত শেখ হাসিনা সরকারের মাধ্যমে যেটির অভাবনীয় উন্নতি ঘটেছে, সেই বেসরকারি খাত, কারণ সরকারি চাকরিতে তো সবাইকে অ্যাকোমোডেট করা সম্ভব নয়, সেই বেসরকারি খাত কিন্তু এই মুহূর্তে বিপর্যস্ত। আমাদের কলকারখানাগুলো বন্ধ হয়েছে, ব্যবসা বাণিজ্য তারা সবকিছু বন্ধ রেখেছে। সার্বিকভাবে গোটা দেশের অর্থনীতি কিন্তু বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে, এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, লাগামহীন অবস্থা, ছেলেমেয়েরা কিন্তু অলরেডি ভুক্তভোগী হচ্ছে। যে কারণে আমি মনে করি যে যৌক্তিকভাবে বাংলাদেশের ছেলেমেয়েরা নিজেদের স্বার্থেই ঘুরে দাঁড়াবে এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করবে, এবং শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে। তোমাদের এখন নেতৃত্ব কে দিচ্ছেন? তোমাদের সঙ্গে কি শেখ হাসিনার কথাবার্তা হয় ওনার সঙ্গে? এখন তোমাদের আওয়ামী লীগের, ছাত্রলীগের নেতা কে এই মুহূর্তে? দেখুন, আমাদের বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীদের বাস্তব অবস্থা যদি বলি, আদর্শিক অবস্থা যদি বলি, তারা কিন্তু কারো নির্দেশের অপেক্ষা করে না। এই অন্যায়ের বিরুদ্ধে, জুলুমের বিরুদ্ধে, জুলুমশাহীর বিরুদ্ধে যে রুখে দাঁড়াতে হবে, সবাই কিন্তু আমাদের তৃণমূলের নেতাকর্মীরা, গ্রামে গঞ্জে, মফস্বল, মেট্রোপলিটনের নেতাকর্মীরা সবাই কিন্তু ইতিমধ্যে ঝাঁপিয়ে পড়েছে। আর অবশ্যই আমাদের সাংগঠনিক যে কাঠামোটি রয়েছে, এই সরকারের জুলুম নির্যাতনের কারণে সেটি তো বিপর্যস্ত হয়েছেই, কিন্তু আমরা আমাদের নেটওয়ার্কটি পুনঃস্থাপন করার চেষ্টা করেছি, অনেকাংশে আমরা সফল হচ্ছি, এবং সেটির মাধ্যমে ধাপে ধাপে আমরা বাংলাদেশ ছাত্রলীগ আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছি। তোমাদের কি নতুন লিডারশিপ হচ্ছে দেশের মধ্যে আওয়ামী লীগের? দেখুন, আমাদের এই মুহূর্তে আমাদের সংগঠনের মূল লক্ষ্য বা বাংলাদেশের জনগণেরই মূল লক্ষ্য হচ্ছে গণতন্ত্রকে বিজয়ী করা। যে কারণে এটি বাংলাদেশে বর্তমানে এবং বিশেষ করে দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আমাদের আওয়ামী লীগের সমস্ত নেতাকর্মী, ছাত্রলীগের সমস্ত নেতাকর্মী, বাংলাদেশের বৃহত্তম জনগণ সবাই কিন্তু একটা ঐক্যবদ্ধ অবস্থানে রয়েছে। কারণ শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই গণতন্ত্রকে বিজয়ী করা সম্ভব, শেখ হাসিনাকে বিজয়ী করার মাধ্যমেই বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা নিশ্চিত করা সম্ভব, এবং প্রগতিশীল সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করা সম্ভব। সেই কারণেই আমরা মনে করি যে আমাদের অভিন্ন নেতা, বাংলাদেশের জনগণের নেতা, বাংলাদেশের জনগণের মমত্ববোধ যার সঙ্গে জড়িত, শেখ হাসিনাই আমাদের এই লড়াই সংগ্রামের অনুপ্রেরণা। তিনি আমাদের আগামী দিনের বিজয়ের জন্য মূল অনুপ্রেরণা। শেখ হাসিনার দেশে ফেরার ব্যাপারটা তুমি কিভাবে দেখো? আমরা যেটি মনে করি যে এটি বাংলাদেশের জনগণের মধ্যেই কিন্তু আপনি যাবেন, আপনি এই মুহূর্তে বাংলাদেশে যারা যায়, গ্রামে গঞ্জে সাধারণ মানুষের সঙ্গে যারা কথা বলে, তারা দেখতে পাবেন তারা কিন্তু প্রত্যেক মুহূর্তে বলছে তারা বাজারে যাচ্ছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস করতে যাচ্ছে, পুলিশ হয়তো ডিউটি পালন করছে। সমাজে যে ধরনের অস্থিতিশীলতা বর্তমানে রয়েছে, বাংলাদেশের জনগণ কিন্তু অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলছে যে শেখ হাসিনার সরকারই প্রচন্ড ভালো ছিল, শেখ হাসিনার সরকারই প্রয়োজন, বাংলাদেশের শেখ হাসিনাকেই প্রয়োজন, এবং আমাদের যে জীবনযাত্রার মানে অভূতপূর্ব পরিবর্তন হয়েছে, এটি টেকসই, এটি নিশ্চয়তা, আমাদের রুজি, আমাদের মানসম্মত জীবনযাপন, আমাদের শিক্ষা, আমাদের চাকরি, আমাদের অর্থনীতি, আমাদের মর্যাদা, সবকিছুর ব্যাপারে শেখ হাসিনার জন্য
জনগণের যে প্রচন্ড মমত্ববোধ সেটি আরো সুদৃঢ় হয়েছে। তারা যত নির্যাতন করছে, তারা শেখ হাসিনাকে ঘিরে যত প্রোপাগান্ডা করছে, বাংলাদেশের মানুষের শেখ হাসিনার প্রতি ভালোবাসা আরো সুদৃঢ় হচ্ছে। তারা যত আমাদের সংগঠনকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়ার চেষ্টা করছে, সংগঠনের ঐক্য তত বেশি মজবুত হচ্ছে। যে কারণে আমরা মনে করি যে বাংলাদেশের জনগণই শেখ হাসিনার প্রত্যাবর্তন নিশ্চিত করবে। আন্দোলনের মাধ্যমেই শেখ হাসিনার প্রত্যাবর্তন, শেখ হাসিনার বিজয় এবং গণতন্ত্রের বিজয় বাংলাদেশের জনগণই এই আন্দোলনের নেতৃত্ব দেবে এবং সেটি সেটি আমি বিশ্বাস করি যে আন্দোলনের ধারাবাহিকতা খুব দ্রুতই ঘটবে। তুমি বলছো যে আবার একটা মাস মুভমেন্ট হবে যাতে শেখ হাসিনাকে ফেরত আনার জন্য বাংলাদেশে? হ্যাঁ, অবশ্যই, এবং সেটি আমি বিশ্বাস করি যে সেটি কোনো দলীয় আন্দোলন হবে না। কারণ গণতন্ত্রের দাবিতে সকল রাজনৈতিক সমমনা রাজনৈতিক দলই এখানে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করবে। আমাদের সামাজিক সাংস্কৃতিক কর্মী যারা রয়েছে, আজকে সাংস্কৃতিক স্বাধীনতা নেই। নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে গতকালকেও নাটক বন্ধ করে দেওয়া হচ্ছে। কি ধরনের কি হবে, কে কি ধরনের পোশাক পরবে না পরবে, কে কি ধরনের লেখাপড়া করবে, পাঠ্যপুস্তকে কি থাকবে, সায়েন্স থাকবে না কি থাকবে না থাকবে, এসব কিন্তু আজকে নির্ধারণ করে দেওয়া হচ্ছে। এবং সরকার দেখুন এতটাই দুর্বল সরকার, তারা শিক্ষা পাঠ্যক্রম নিয়ে তারা এক ধরনের কমিটি গঠন করেছিল। তারপর যখন মৌলবাদী গোষ্ঠী যখন সেটি বিরোধিতা করলো, তারা কিন্তু সেখান থেকেও পিছু হচ্ছে। বাংলাদেশে কোনো আইনের শাসন বলতে এখন কিছু নেই। বাংলাদেশ আগে আমরা বলতাম যে মগের মুল্লুক, এখন যেটি চলছে যে মবের মুল্লুক। মব যা বলছে, মব জাস্টিস হচ্ছে, মব যা বলছে সে ধরনের পরিস্থিতি কিন্তু তৈরি হয়েছে। তো সে কারণে আমরা মনে করি যে এই জনগণের যে ক্ষোভ আমরা দেখতে পাচ্ছি, জনগণের যে দুর্বহ যন্ত্রণা আমরা দেখতে পাচ্ছি, জনগণ অবশ্যই প্রতিরোধ করে তুলবে। সাদ্দাম, এটা তুমি অনেকদিন শেখ হাসিনাকে দেখেছো, উনি তোমাদের নেত্রী, তোমাদের দেশের পাস্ট প্রাইম মিনিস্টার। মোহাম্মদ ইউনূসের ৩ মাস তুমি কিভাবে দেখো? হ্যাঁ, এইটি যদি বলি, বাংলাদেশের মানুষ, প্রথম কথা হচ্ছে এটি অবৈধ সরকার, অসাংবিধানিক সরকার, অগণতান্ত্রিক সরকার। আর ৩ মাসের মেয়াদ যদি আপনি দেখেন যে এই ৩ মাসকে রাষ্ট্র পরিচালনার বিষয়টি দেখেন, প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষের জনজীবনের কোনো নিরাপত্তা নেই। বাংলাদেশের এই মুহূর্তে যে কেউ যে কোথাও খুন হতে পারে। এটি একটি বিষয়। আইনের শাসন বলতে কোনো কিছু নেই। বিচার বিভাগের স্বাধীনতা যেটি ছিল, বিচার বিভাগের স্বাধীনতাকে সম্পূর্ণ কুক্ষিগত করা হয়েছে। আমাদের, এবং এরাই কিন্তু সবসময় বিচার বিভাগের স্বাধীনতা, মূল্যবোধ, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক এসব কথা বলেছে। প্রধান বিচারপতিকে কিভাবে অপসারণ করা হয়েছে এটা কিন্তু গোটা পৃথিবী দেখেছে। 23 জন বিচারপতিকে নিয়োগ করা হয়েছে আগের বিচারপতিদের সরিয়ে। কোনো ধরনের আইনের বালাই নেই, কোনো ধরনের সংবিধানের বালাই নেই। এই বিষয়গুলো তারা করেছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নেতা সদস্যরা নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছে। তো বাংলাদেশে আইন শৃঙ্খলা থাকবে কোথায়? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা হত্যাযজ্ঞের শিকার হয়েছে, আবার সরকার, সেই সরকারই বলে দিচ্ছে এই হত্যাযজ্ঞগুলোর বিচার করা যাবে না, এই হত্যাযজ্ঞগুলো আইনের ঊর্ধ্বে, এটি নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই বাস্তবতাগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বাংলাদেশের প্রবৃদ্ধি, বাংলাদেশের কর্মসংস্থান, বাংলাদেশের চাকরির বাজারের অবস্থা, এটিও কিন্তু আমরা আমাদের বাংলাদেশের মানুষের কাছে উদ্ভূত হচ্ছে। এবং গণতন্ত্রের কথা যদি বলি, এটা তো সবসময় গণতন্ত্র নিয়ে বড়াই করতো, বড় বড় কথা বলতে উপদেষ্টা মন্ডলীর সদস্যরা, অথচ এক হচ্ছে তারা ছাত্র সংগঠনকে নিষিদ্ধ করছে, এটি তাদের ফ্যাসিস্ট আচরণের বহিঃপ্রকাশ। এমনকি আজকে বাংলাদেশের মিডিয়া কি বলবে না বলবে এটি কিন্তু মিডিয়া নির্ধারণ করে না, এটি সরকারি প্রেসক্রিপশন দেওয়া হয় এবং সরকারি প্রেসক্রিপশন অনুযায়ী বলে দেওয়া হয় যে মিডিয়ার এতটুকু বলার অধিকার রয়েছে, এতটুকু বলার অধিকার নেই। আমার একটি টক শো ছিল, আলোচনা ছিল, সরকার সেটি হুমকি ধামকি দিয়ে নিষেধ করে দিয়ে তারা সেটি বন্ধ করে দিয়েছে। বাংলাদেশের কোনো মিডিয়ার স্বাধীনভাবে কথা বলার অধিকার নেই। আওয়ামী লীগ নিয়ে যেন নিউজ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া আছে। ছাত্রলীগের কোনো কর্মকাণ্ডের নিউজ যেন প্রকাশ না করা হয় সেটি নিয়ে সুস্পষ্ট নির্দেশনা দেওয়া হচ্ছে। সমাবেশ করা, এই যে সমাবেশ করবে আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগ তো সরকারও তো আইনিভাবে তাদেরকে নিষেধাজ্ঞার মধ্যে ফেলেনি। আগামীকালকে বাংলাদেশ আওয়ামী লীগের 10 নভেম্বর আওয়ামী লীগের একটি কর্মসূচি রয়েছে, নূর হোসেন দিবসকে কেন্দ্র করে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবি। এটি রাজনৈতিক দল তার কর্মসূচি পালন করবে, অথচ ইউনূস সরকারের প্রেস সেক্রেটারি বলে দিচ্ছে যে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড পালন করতে দেওয়া হবে না, এদেরকে কর্মসূচি পালন করতে দেওয়া হবে না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এদেরকে প্রতিরোধ গড়ে তুলবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে, সবাইকে জেলে পোড়া হবে, সবাইকে আইনের আওতায় নিয়ে আসা হবে। তো রাজনৈতিক দলের একটা ন্যূনতম সমাবেশ করার অধিকার যেখানে নেই, তো এই হচ্ছে আমাদের শান্তিতে নোবেল বিজয়ী গণতন্ত্রের বাংলাদেশের বর্তমান অবস্থা আমরা দেখতে পাচ্ছি। এবং কোন ধরনের জবাবদিহিতার ন্যূনতম সুযোগ এই সরকার রাখেনি। এই সরকার এমন অন্তর্বর্তী সরকার একটি অধ্যাদেশ করছে
যেটি খসড়া তারা ইতিমধ্যে অনুমোদন দিয়েছে। দেখুন, তারা অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশে বলে দিচ্ছে এই সরকারকে নিয়ে কোনো প্রশ্ন তোলা যাবে না। এই সরকারের মেয়াদ চলাকালীন সময় নিয়ে কোনো প্রশ্ন আদালতে কোনো বা অন্য কোনো আইনগত ফোরামে তারা কোনো ধরনের সেই সুযোগটুকু দেবে না। এবং বাংলাদেশের এই যে অবস্থা, বাংলাদেশের এবং শুধু তাই নয়, এক ধরনের মৌলবাদী সমাজ কাঠামোর দিকে এগুচ্ছে। ধর্মীয় স্বাধীনতা সেটিকেও এক ধরনের নির্বাসনে পাঠানো হচ্ছে। কিভাবে কে ধর্ম পালন করবে সেটিও নির্ধারণ করে দেওয়ার মতো বাস্তবতা আমরা দেখতে পাচ্ছি। এবং সাধারণ মানুষের দুর্বিষহ যন্ত্রণা, বাংলাদেশের মানুষের এই দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিজনিত বাস্তবতার কারণে সাধারণ মানুষ যে দুমুঠো খেয়ে বেঁচে থাকবে সেই বাস্তবতাও থাকছে না। এবং সরকার, শেখ হাসিনা সরকার যে উন্নয়নের প্রক্রিয়াগুলো নিশ্চিত করেছিল, শেখ হাসিনা সরকার উন্নয়ন করেছে বাংলাদেশের সকল রাজনৈতিক দল এবং সবচেয়ে বিরোধী দলও যারা আছে তারা বিশ্বাস করতো। এই সরকারের, এই অবৈধ সরকারের অনেকেই শেখ হাসিনা সরকারের উন্নয়নের প্রশংসা করেছে। আজকে সমস্ত উন্নয়ন প্রক্রিয়া কিন্তু ভেস্তে গেছে, সমস্ত কিছুকে বন্ধ করে দেওয়া হয়েছে। এবং এক ধরনের এই তারা যে রাষ্ট্র কাঠামো পরিচালিত করতে চাচ্ছে, সেখানে তারা নিজেদের স্বার্থ সিদ্ধি, নিজেদের অন্যায় বৈধতা দেয়া, সেটির মধ্যে সীমাবদ্ধ থাকছে। এবং তারা বলছে কি, তারা এই ৮-১০ জন মিলে একটি সরকার গঠন করছে, তারা বাংলাদেশের সংবিধান নাকি পুনর্লিখন করবে। এটি পৃথিবীর কোন দেশে সম্ভব? যে বাংলাদেশের জনগণের আপনার কোনো রায় নেই, জনগণের কোনো প্রতিনিধিত্ব নেই, আপনি ভোটের মাধ্যমে নির্বাচিত হচ্ছেন না, আপনি সংবিধানে হাত দেবেন? তারা বলছে বাংলাদেশের সংবিধানই থাকবে না, তারা নতুন করে বাংলাদেশের সংবিধান লিখবে। এ ধরনের হাস্যকর কথাবার্তা বলছে এবং তারা এখানে গণতন্ত্রের বড়াই করছে, মানবাধিকারের বড়াই করছে। অথচ বাংলাদেশের সংবিধান অর্জন করার জন্য, এই সংবিধান হচ্ছে লাখো শহীদের রক্ত রঞ্জিত বাংলাদেশের সংবিধান। এই সংবিধানের মাধ্যমে আমরা গণতন্ত্র, আমাদের এক ধরনের যেই সংবিধানের প্রস্তাবনার মধ্যে আমাদের মুক্তিযুদ্ধের অঙ্গীকার লেখা রয়েছে, সেই সংবিধানকে তারা ছিন্ন বিচ্ছিন্ন করে দিতে যাচ্ছে। একটি আন্দোলন হয়েছে, যে কোনো দেশে আন্দোলন হয়, সেই আন্দোলনকে তারা দ্বিতীয় স্বাধীনতা বলে ঘোষণা দিচ্ছে। এবং এটির মাধ্যমে আমাদের অন্যান্য অপরাপর রাজনৈতিক দলগুলো, বিএনপিও সেটি বিরোধিতা করেছে। তারাও বলছে যে দ্বিতীয় স্বাধীনতা এটিকে মুক্তিযুদ্ধকে বিনাশ করার একটি অপচেষ্টা কিনা, এবং মুক্তিযুদ্ধের যেসব স্মারক রয়েছে সেগুলো তারা আজকে বন্ধ করে দিচ্ছে। আপনি দেখুন, তারা গণভবনে জাদুঘর বানানোর কথা বলছে, অথচ ৩২ নম্বর, যেটি বাংলাদেশের সবচেয়ে ঐতিহাসিক ভবন, যেখান থেকে স্বাধীনতা আন্দোলন পরিচালিত হয়েছে, স্বায়ত্তশাসনের আন্দোলন পরিচালিত হয়েছে, গণতান্ত্রিক আন্দোলন পরিচালিত, যেই ভবন থেকে আমাদের স্বাধীনতা আমরা ছিনিয়ে এনেছি, সেটিকে দুমড়ে মুচড়ে ছিন্ন বিচ্ছিন্ন করে ধ্বংসযজ্ঞ পরিচালনা করা হয়েছে। সেটিকে রক্ষা করার, সেটির ব্যাপারে সেটিকে পুনরুদ্ধার করার কোনো চিন্তা ভাবনা এই সরকারের নেই। অথচ তারা কি ধরনের ধৃষ্টতা দেখায় যে তারা গণভবনকে জাদুঘরে পরিণত করবে, যেখানে ৩২ নম্বর জাদুঘর বাংলাদেশের, গোটা বাংলাদেশের সমস্ত ধরনের ভাস্কর্য, সমস্ত কিছু তারা ধ্বংসযজ্ঞে পরিণত করেছে। আমাদের সাংস্কৃতিক স্বকীয়তা যেগুলো রয়েছে সেগুলোকে তারা ধ্বংস করছে। সামগ্রিকভাবে তারা একটা নতুন বয়ান নির্মাণ করার চেষ্টা করছে, যেখানে ধর্ম প্রাধান্য পাবে, যেখানে তারা তাদের যে স্বার্থসিদ্ধি রয়েছে সেটিকে প্রাধান্য পাবে। এইভাবেই তারা গত ৩ মাস পরিচালনা করছে। এবং সরকারে আপনি দেখবেন যে একটি সরকারে যারা জনগণের প্রতিনিধিত্ব করে, জনগণের সঙ্গে সম্পৃক্ত থাকে, তাদের মাধ্যমে সরকার গঠিত হয়। বাংলাদেশের ছেলেমেয়েরা, আমাদের জেনজি প্রজন্ম, তারা ইতিমধ্যে এই সরকারকে বলছে এনজিওগ্রাম সরকার। এনজিওগ্রাম সরকার, যারা এনজিওতে কাজ করেছে, ডক্টর ইউনূস এনজিও করেছেন, সেই সরকারকে বলছে এনজিওগ্রাম সরকার। কারণ এনজিও যারা পরিচালনা করছে তারাই আজকে সরকার পরিচালনা করছে। এবং সরকারের জনগণের প্রতি কোনো দায়িত্ব নেই, জনগণের প্রতি কোনো দায়বদ্ধতা নেই। আমরা হয়তো মানে রসিকতা করে এটুকুও বলা যায় যে পারলে এই সরকারকেই বেসরকারি খাতে ছেড়ে দেয় কিনা, সেটি নিয়ে এক ধরনের শঙ্কার মধ্যে রয়েছে। ৩২ নম্বর ধানমন্ডিতে যা হয়েছে আমরা দেখেছি। তোমাদের দেশে ঢাকাতে জিন্নাকে নিয়ে ফাংশন হয়েছে। তোমাদের দেশে এখন 1971 লিবারেশন ওয়ারকে নিয়ে অনেক প্রশ্ন উঠছে। তো বাংলাদেশ কি এখন আবার ইস্ট পাকিস্তানের দিকে ঘেঁষছে? তোমাদের একজন খুব বিখ্যাত প্রফেসর, তিনি এটা ভাইরালও হয়েছে, তিনি তার একটা স্পিচে বলেছেন যে বাংলাদেশের উচিত পাকিস্তানের সঙ্গে নিউক্লিয়ার প্রোগ্রাম করা উচিত, যাতে বাংলাদেশ নিউক্লিয়ার পাওয়ার হয়। তাহলে বাংলাদেশ কি এখন আবার ইস্ট পাকিস্তানের মতো হয়ে যাচ্ছে? তাদের মূল লক্ষ্য সেটি, তারা সেটি ঘোষণা আকারে না বললেও তাদের মূল লক্ষ্য সেটি। এবং সেই রাজনৈতিক দর্শন, সেই রাষ্ট্র ব্যবস্থা বাস্তবায়ন করাই কিন্তু সেই লক্ষ্যে তারা কাজ করছে। যদিও তারা বলছে অন্য কথা, কিন্তু আমরা বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা যারা জানে, বাংলাদেশের রাজনৈতিক কর্মকৌশল সম্পর্কে যারা অবগত আছে, তারা এটি ভীষণভাবে অনুভব করছে। তাদের মূল লক্ষ্য আসলে সেই ধরনের একটি ক্ষমতা কাঠামো বিনির্মাণ করা, সেই ধরনের একটি রাষ্ট্র কাঠামো তারা তৈরি করতে চায়, যেখানে বিশেষ করে ধর্মান্ধতা প্রাধান্য পাবে, যেখানে প্রতিক্রিয়াশীলতা প্রাধান্য পাবে, যেখানে এক ধরনের
গুটি কয়েকের শাসন বাংলাদেশের জনগণের উপর চাপিয়ে দেওয়া যাবে এবং তারা মুক্তিযুদ্ধকে তারা প্রশ্নবিদ্ধ করছে, মুক্তিযুদ্ধের অর্জন যেগুলো রয়েছে, মুক্তিযুদ্ধের যেসব দিবস রয়েছে সেগুলো তারা বাতিল করে দিচ্ছে এবং একটি দেশের যে কোনো দেশের সবচেয়ে বড় অর্জন তো স্বাধীনতা। সেই স্বাধীনতাকে আজকে প্রতিস্থাপিত করার চেষ্টা করা হচ্ছে। ৭১কে প্রতিস্থাপিত করার চেষ্টা করছে ২৪ দিয়ে। অথচ যে কোনো দেশেই আপনি যদি এটিকে গণতান্ত্রিক আন্দোলনও বলেন, আমি তর্কের খাতিরে ধরে নিলাম। যে কোনো দেশেই গণতান্ত্রিক আন্দোলন, ইস্যু ভিত্তিক আন্দোলন, ন্যায়সঙ্গত আন্দোলন হতে পারে। তো সেটিকে যখন আপনি মনে করেন যে স্বাধীনতা যে দর্শন ছিল, সেই দর্শনকে পরাজিত ঘটিয়ে নতুন একটা কিছু উত্থান আপনি ঘটাচ্ছেন এবং ৭১কে বাতিল করে দিয়ে আপনি ২৪কে সূচনা ঘটাচ্ছেন। এই ধরনের একটি রাজনৈতিক বাতাবরণ কিন্তু এই সরকার তৈরি করার চেষ্টা করছে এবং আমাদের যেসব অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারকে মুক্তিযুদ্ধের যে মৌলিক চেতনাগুলো ছিল, রাষ্ট্রীয় যে আকাঙ্ক্ষাগুলো ছিল, সেগুলোকে তারা আজকে অপ্রাসঙ্গিক বাংলাদেশের রাজনৈতিক সিলেবাসের বাইরে তারা ঠেলে দেওয়ার চেষ্টা করছে এবং আমরা মনে করি যে এই প্রচেষ্টা সফল হবে না, কারণ বাংলাদেশের জনগণ কিন্তু লড়াকু। বাংলাদেশের জনগণের অদম্য স্পৃহা রয়েছে, বাংলাদেশের জনগণের অপ্রতিরোধ্য চেতনা রয়েছে, বাংলাদেশের জনগণের দুর্দমনীয় সাহস রয়েছে।